আসসালামু আলাইকুম। মাস্টার মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অটাকয়েডস নিয়ে আমাদের যে আলোচনা সেটা শুরু করব। ওকে, তো বেসিক্যালি আমরা আজকে হিস্টামিনস এবং অ্যান্টিহিস্টামিন যে ড্রাগগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আমরা জেনে নিই যে অটাকয়েড বলতে আমরা আসলে কি বুঝাতে যাচ্ছি। অটাকয়েডস হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যেগুলা আমাদের বডির বিভিন্ন কোষ তৈরি করতে পারে। আচ্ছা, এখন অটাকয়েডস এর আলোচনা যেখানেই আসবে আমাদেরকে অটাকয়েডস এবং হরমোন এর ভেতরে পার্থক্যটা জেনে নিতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা হরমোন দিয়ে শুরু করি, যেহেতু এটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানি। হরমোন কি? হরমোন হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যেটা স্পেসিফিক কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি করে। আচ্ছা, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে, যেমন ধরো থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন কে তৈরি করে? থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করে। বডির অন্য জায়গা থেকে কিন্তু এই থাইরয়েড হরমোন তৈরি হয় না সাধারণত। আচ্ছা, এখন হরমোন সম্পর্কে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে এই হরমোনটা তৈরি হয় এক জায়গায় কিন্তু কাজ করে ভিন্ন জায়গায়। আচ্ছা, তাহলে তার সাইড অফ অ্যাকশনটা আমরা কি বলতে পারি? সাইড অফ অ্যাকশনটা হচ্ছে ডিস্ট্যান্ট। আচ্ছা, এখন এই কথাটার মাধ্যমে আমরা কি বোঝাতে যাচ্ছি? যেমন ধরো থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করলো। এই থাইরয়েড হরমোনটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে না, এটা ব্লাডের মাধ্যমে আমাদের বডির বিভিন্ন জায়গায় যায় এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। তাহলে এটা হচ্ছে হরমোন। এখন হরমোনের সাথে অটাকয়েডস এর পার্থক্য কি? দেখো, অটাকয়েডস আমাদের বডির বিভিন্ন কোষ তৈরি করতে পারে, স্পেসিফিক কোনো গ্ল্যান্ড এটার জন্য নাই। আচ্ছা, এর পরবর্তীতে অটাকয়েডস গুলা যেখানে তৈরি হয় তার আশেপাশে এসে কাজ করে, তার মানে এদেরকে আমরা বলতে পারি এরা লোকালি অ্যাক্টিং। এই জন্য তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় অটাকয়েডসকে লোকাল হরমোন নামেও ডাকা হয়। তাহলে আমরা এখানে যেটা জানলাম সেটা হচ্ছে অটাকয়েডস কি, অটাকয়েডস এর সাথে হরমোন এর পার্থক্যটা কি। আচ্ছা, এখন আমরা অটাকয়েডস গুলাকে বিভিন্ন ভাগে ভাগ করি। চলো আমরা অটাকয়েডস এর বিভিন্ন টাইপস এর সাথে পরিচিত হই। আচ্ছা, অটাকয়েডস গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। বেসিকলি আমরা তিনটা ভাগে এদেরকে ভাগ করি। কিছুকে আমরা বলি হচ্ছে যে অ্যামাইন অটাকয়েডস, কিছুকে আমরা বলি হচ্ছে লিপিড অটাকয়েডস, আর কিছুকে আমরা বলি হচ্ছে পেপটাইড। আচ্ছা, তার মানে এদের বেসিক যে সাবস্টেন্সটা সেটা অনুযায়ী এদেরকে আমরা ভাগ করছি। আচ্ছা, অ্যামাইন এর ভেতরে গুরুত্বপূর্ণ হচ্ছে হিস্টামিন এবং 5-হাইড্রোক্সিট্রিপটামিন। আচ্ছা, এই 5-হাইড্রোক্সিট্রিপটামিনটাকে আরো বলা হয়ে থাকে সেরোটোনিন। ওকে, এর পরবর্তীতে লিপিড অটাকয়েডস এর ভেতরে আমাদের কাছে আছে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিনস। আচ্ছা, এর পরবর্তীতে পেপটাইড অটাকয়েডস এর ভেতরে আমাদের কাছে আছে হচ্ছে কাইনিন এবং অ্যাঞ্জিওটেনসিন। আচ্ছা, এখন এদের ভেতরে আমরা কিছু সম্পর্কে ইতিমধ্যেই জানি, যেমন অ্যাঞ্জিওটেনসিন সম্পর্কে আমরা সিভিএস এ আলোচনা করে আসছি। আমরা এই চ্যাপ্টারে হিস্টামিন, সেরোটোনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন নিয়ে আলোচনা করব। ওকে, তো আমাদের আজকের লেকচারটা বেসিক্যালি হিস্টামিন সম্পর্কে। এখন চলো তাহলে হিস্টামিন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত আমরা দেখি যে হিস্টামিন কিভাবে তৈরি হয়। সিনথেসিসটা খুবই সিম্পল। দেখো, আমরা জানি যে আমাদের হিস্টিডিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড আছে। এই হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডটার উপরে একটা এনজাইম এসে কাজ করে এবং তার থেকে একটা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যায়। তো যেহেতু এটা একটা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যায়, সেজন্য এটার নাম কি? এটার নাম হচ্ছে হিস্টিডিন ডি কার্বক্সিলেস। ওকে, তো হিস্টিডিন ডি কার্বক্সিলেস আমাদের এই হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডটার উপর কাজ করার কারণে আমাদের এখানে কি তৈরি হয়? আমাদের এখানে তৈরি হচ্ছে হিস্টামিন। আচ্ছা, এখন আমাদের এখানে যে হিস্টামিনটা তৈরি হইলো, এটা এর পরবর্তীতে মাস্ট সেল এর যেই গ্র্যানিউলস গুলো আছে, এই মাস্ট সেলের গ্র্যানিউল গুলোতে স্টোরড হবে। এখন তাহলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই মাস্ট সেলের যে গ্র্যানিউল গুলো আছে, এই মাস্ট সেলের গ্র্যানিউল গুলা কোথায় আছে? এখন এই মাস্ট সেল গ্র্যানিউল গুলা অবশ্যই মাস্ট সেলের ভেতরে থাকবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের যে মাস্ট সেলগুলো আছে, এই মাস্ট সেলগুলোর লোকেশনটা কোথায়। দেখো, আমরা একটা সহজ রুলস মনে রাখবো মাস্ট সেলের লোকেশন জানার জন্য, সেটা হচ্ছে যে যেখানেই আমাদের বডির ইনসাইড আউটসাইডের সাথে মিট করবে,
মানে আমাদের বডির ভেতরকার যে পার্ট এটা এনভায়রনমেন্টের সাথে মিট করবে, সেখানেই কি থাকবে, সেখানেই মাসল থাকবে। আচ্ছা, যেমন স্কিন, যেমন লাং এর যে এপিথেলিয়াম আছে সেটা, এবং জিআই এর যে এপিথেলিয়াম আছে সেটা। আচ্ছা, তাহলে আমরা নর্মালি মনে রাখবো যে আমাদের বডির ইনসাইড আউটসাইডের সাথে যেখানেই মিট করবে সেখানেই আমরা মাসলগুলোকে পাবো। যেমন স্কিন, লাং এবং জিআই এপিথেলিয়ামের কথা আমরা বিশেষভাবে মনে রাখবো। আচ্ছা, এর পরবর্তীতে এই যে হিস্টামিনটা তৈরি হইল, এই হিস্টামিনটার অ্যাকশনগুলো কি কি আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করি। হিস্টামিন এর অ্যাকশনের ভেতরে প্রথমে আমরা যদি ব্লাড ভেসেলের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ব্লাড ভেসেলের ভেতরে কি হচ্ছে, ভ্যাসোডাইলেশন হচ্ছে এবং ক্যাপিলারি পারমিয়েবিলিটি ইনক্রিজ করতেছে। আচ্ছা, এখন এই জায়গায় একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রিপল রেসপন্স। এই ট্রিপল রেসপন্সটা বোঝার জন্য আমরা এখানে একটা ছবি নিয়ে আসছি। ট্রিপল রেসপন্স কি? ট্রিপল রেসপন্স হচ্ছে আমরা যখন হিস্টামিন এর একটা ইন্টারডার্মাল ইনজেকশন দিব তখন আমরা এই ট্রিপল রেসপন্সটা দেখতে পাবো। আচ্ছা, তো ট্রিপল রেসপন্স নাম থেকেই বুঝতেছি এখানে তিনটা জিনিস আছে। এখানে কি কি আছে? প্রথমত হচ্ছে একটা রেড স্পট হবে, আমরা যেখানে হিস্টামিনের ইন্টারডার্মাল ইনজেকশন দিব সেখানে। এই রেড স্পটটা কেন হবে? এটা বেসিকলি হবে হচ্ছে ওইখানকার ক্যাপিলারিগুলা ডাইলেট করার কারণে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা রেড স্পটের পাশে সেখানে একটা কি দেখব, হুইল দেখব। আমরা একটু পরে ছবিতে সেগুলো দেখতেছি। এটা বেসিকলি কেন? এটা আমাদের যেই ক্যাপিলারিগুলো ডাইলেট হয়েছে সেখান থেকে ফ্লুইড বাইরে আসার জন্য, বেসিকলি এক্সুডেশনের জন্য এখানে এই হুইলটা হচ্ছে। এবং থার্ড আমরা যে রেসপন্সটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লেয়ার। ফ্লেয়ার মানে কি? ফ্লেয়ার মানে আমাদের সারাউন্ডিং যে এরিয়াটা আছে, যেখানে ইনজেকশন দিছে তার সারাউন্ডিং যে এরিয়া আছে সেখানে আমরা রেডনেস দেখতে পাবো। এই রেডনেসটা কেন হয়েছে? রেডনেসটা হয়েছে হচ্ছে আর্টারিওলার ডাইলেশনের জন্য। এখন এই আর্টারিওলগুলো ডাইলেট করলো কেন? আমরা জাস্ট এই কথাটা একটু মনে রাখবো। আর্টারিওলগুলো ডাইলেট করছে কেন? আমাদের এক্সোনাল রিফ্লেক্সের জন্য। আচ্ছা, এখন এই ছবিটার দিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা চিন্তা করলাম যে এখান দিয়ে হিস্টামিনকে ইনজেক্ট করা হইল। আচ্ছা, এখন এইখানকার আশেপাশে যে মাস্ট সেলগুলো আছে এই মাস্ট সেলগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই মাস্ট সেলগুলো থেকেও কি হবে? হিস্টামিন রিলিজ হবে। ওকে, এখন এইখানে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি? আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একটা হুইল থাকবে, একটা ফ্লেয়ার থাকবে, এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লাড ভেসেলগুলো কি হবে? ব্লাড ভেসেলগুলো ডাইলেট করবে। আচ্ছা, এখন এইখানে দেখো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। আমরা প্রথমত এইখানে মাঝখানে একটা রেড স্পট দেখব। এর পরবর্তীতে আমরা দেখতেছি এখানে আমরা হুইল দেখতে পাচ্ছি, এবং আশেপাশে আমরা কি দেখতে পাচ্ছি? রেড এরিয়া, যেটা কি বলা হয়ে থাকে? ফ্লেয়ার বলা হয়ে থাকে। এবং ফ্লেয়ারের রিজন কি? ফ্লেয়ারের রিজন হচ্ছে আমাদের এক্সোনাল রিফ্লেক্স এর জন্য এটা হচ্ছে। আচ্ছা, তাহলে ব্লাড ভেসেলের ভিতরে আমাদের হিস্টামিন কি কাজ করতেছে সেটা দেখছি। এক কথায় সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন এবং ক্যাপিলারি পারমিয়েবিলিটি ইনক্রিজ করবে। ট্রিপল রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার জন্য জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, এর পরবর্তীতে লাংসে কি কাজ করতেছে হিস্টামিন? লাংসে হিস্টামিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করতেছে। খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা এগুলো মনে রাখবো। এর পরবর্তীতে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আমরা বলছি যে সেখানেও হিস্টামিন থাকে। হিস্টামিন সেখানে কি কাজ করতেছে? সেখানে যেটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসিড সিক্রেশন, এসিএল সিক্রেশন, সেটাকে কি করে দিচ্ছে? সেটাকে ইনক্রিজ করে দিচ্ছে হিস্টামিন। ওকে, এর পরবর্তীতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু পরে যখন আলোচনা করব তখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গুরুত্বটা কি আমরা সেটা বুঝবো। এখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হিস্টামিন কি কাজ করে? হিস্টামিন আমাদের যে ওয়েকফুলনেস সেটাকে মেনটেইন করে। তার মানে আমরা বুঝতেছি যে হিস্টামিন এর যে রিসেপ্টর, আমরা চিন্তা করলাম যে সেটা H1 রিসেপ্টর। এই রিসেপ্টরটাকে যদি আমরা কোনোভাবে ব্লক করে দেই তাহলে কি হবে? তাহলে আমরা ওয়েকফুলনেস মেনটেইন করতে পারবো না। ওয়েকফুলনেস মেনটেইন করতে না পারলে কি হবে? সিডেশন হবে। আচ্ছা, তো আমরা জাস্ট এতটুকু মনে রাখি। এর পরবর্তীতে আমরা সম্পূর্ণ কথা একটু পরে জানবো। এর পরবর্তীতে হিস্টামিন কি করতে পারে? হিস্টামিন হাইপার সেন্সিটিভিটি করতে পারে, টাইপ 1 অ্যালার্জি করতে পারে, যেমন হচ্ছে হে ফিভার, রাইনাইটিস। আচ্ছা,
কিন্তু মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে আমাদের টাইপ 4 যে হাইপার সেন্সিটিভিটি আছে এই টাইপ 4 হাইপার সেন্সিটিভিটিতে আমাদের হিস্টামিনের কোনো রোল নাই, বাট টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিক যে রিয়েকশনগুলো আছে সেগুলোতে আমাদের হিস্টামিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হাইপার সেন্সিটিভিটিতেও হিস্টামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে কিভাবে মনে রাখবো? দেখো, প্রথমে ব্লাড ভেসেলের কথা মনে রাখবো, এর পরবর্তীতে আমরা লাংসের কথা মনে রাখবো, জিআইটি, সিএনএস এবং হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন তারা করতে পারে। আচ্ছা, তাহলে দেখো হিস্টামিনের কাজগুলো সম্পর্কে আমরা জানছি। এখন হিস্টামিন এই কাজগুলো কিভাবে করে, মানে সে কোন রিসেপ্টরে গিয়ে বসে এবং সে কিভাবে এই কাজগুলো করে। তাহলে এখন আমরা জানবো যে হিস্টামিনের রিসেপ্টরগুলো কি কি। দেখো, হিস্টামিনের অনেক রিসেপ্টর আছে, বেসিক্যালি 4টা রিসেপ্টর। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে H1 এবং আমাদের H2 রিসেপ্টর। ওকে, এছাড়াও H3 এবং H4 যে রিসেপ্টরগুলো আছে এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। H1 রিসেপ্টরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু পরেই H1 রিসেপ্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। H2 রিসেপ্টর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমরা মনে রাখবো যে H2 রিসেপ্টর বেসিক্যালি কোথায় থাকে। H2 রিসেপ্টর বেসিক্যালি থাকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, এবং এরা কি কাজ করে? এরা আমাদের যে অ্যাসিড সিক্রেশন সেটাকে বাড়ায়। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যদি H2 রিসেপ্টর ব্লক করতে পারি তাহলে কি হবে? H2 রিসেপ্টরকে যদি আমরা ব্লক করতে পারি তাহলে সেটা কি করবে? আমাদের যে HCl সিক্রেশন সেই HCl সিক্রেশনটাকে কি করবে? কমাই দিবে। তো আমরা এইভাবে করে আমাদের স্টোমাকের চাইলে যে অ্যাসিড সিক্রেশন সেটাকে কমাইতে পারি। আমাদের জিআইটির যে আলোচনা ফার্মাকোলজিতে সেখানে আমরা দেখব যে এই H2 রিসেপ্টরকে কোন কোন ড্রাগ ব্লক করে এবং তারা কিভাবে আমাদের HCl সিক্রেশনকে কমায়। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনা সেটা বেসিক্যালি এই H1 রিসেপ্টরকে কেন্দ্র করে। এখন আসেন আমরা ড্রাগগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা,